লেকচার 2 এর সিস্টেম নিয়ে কথা বলেছিলাম যে আমাদের সিস্টেমের আসলে ইনপুট থাকবে, দেন হচ্ছে আউটপুট থাকবে, এবং ইনপুট আউটপুটের গোল যখন সেম হবে তখন আমরা ভাববো যে আমাদের প্রবলেমটা মোটামুটি সলভ হয়েছে, বা আমরা আসলে আমাদের আলটিমেট জায়গায় রিচ করতে পেরেছি। সো আমরা যদি সিস্টেমের পার্সপেক্টিভে চিন্তা করি, আমরা আসলে প্রোডাকশন আর মার্কেটিং এর মাঝখানে যেই ফিগারটা দেখা যাচ্ছে আর কি, প্রোডাকশন আর মার্কেটিং এর থ্রুতেই আসলে আমরা সবকিছু করি, এবং প্রোডাকশন আর মার্কেটিং নিয়ে যখন কাজ করি তখনই আলটিমেটলি আমরা আউটপুট কি হবে সেটা নিয়ে কথা বলি। আউটপুট ফ্রম প্রোডাকশন কি হচ্ছে এবং আউটপুট ফ্রম মার্কেটিং সেখান থেকে কি আসতেছে সেটা আমরা আইডেন্টিফাই করি। এখানে দেখো একটা কথা লেখা আছে এখানে, আউটপুট ফ্রম ওয়ান ডিপার্টমেন্ট সার্ভস অ্যান্ড ইনপুটস ফর অ্যানাদার such that subsystems are interrelated. That means আমরা যখন একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো সাবসিস্টেম থাকবে, ওই প্রত্যেকটা সাবসিস্টেমের কিছু ইনপুট থাকবে এবং কিছু আউটপুট থাকবে, এবং যখনই একটা সাবসিস্টেমের ইনপুট, লাইক অ্যাজ যদি আমরা এইভাবে চিন্তা করি যে একটা সাবসিস্টেম এটা, একটা সাবসিস্টেম এটা, এইটার ইনপুট বাইরে থেকে আসতেছে এবং এইটার আউটপুট যাচ্ছে হচ্ছে আরেকটা সাবসিস্টেমের ইনপুট হিসেবে। যখনই এটা হবে তার মানে এই দুইটা সাবসিস্টেম, সাপোজ এ আর বি, এ বি দুইটা সাবসিস্টেম একজন আরেকজনের সাথে ইন্টার রিলেটেড, এটা আমরা বলতে পারি। তো যখনই বলবো একটা সাবসিস্টেম তখন আমরা তাদেরকে রিলেটেড করতে পারি, এবং এই রিলেশন থেকেই আসলে আমাদের আউটপুট অ্যাজ এ সিস্টেম, সাবসিস্টেম গুলো একটা সবগুলো সাবসিস্টেম মিলে আমাদের একটা সিস্টেম হিসেবে কাজ করে। সো আমাদের আউটপুট বিভিন্ন রকমের থাকতে পারে, যেমন আমরা এখানে দুইটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে মার্কেটিং আর একটা হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশনের আউটপুট থাকে, মার্কেটিং এর আউটপুট থাকে। সো সিস্টেমের উপর ডিপেন্ড করছে আমাদের মার্কেটিং এর উপর কি কি আউটপুট থাকবে, প্রোডাকশনের উপর কি কি আউটপুট থাকবে, সেটা আমাদের ফুললি একটা সিস্টেম আমি কিভাবে ডিজাইন করছি সেটার উপর ডিপেন্ড করছে। এখন দেখো, আমি যদি ইআরপির কথা বলি, ইআরপি অলরেডি সবাই জানো, ইআরপি নিয়ে আমি আসলে কিছু বলবো না, জাস্ট হচ্ছে এখানে একটা ফ্লো অফ ইনফরমেশন থাকে, যেই জায়গায় বলা থাকে যে আসলে একটা সিস্টেম কিভাবে কাজ করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়াতে তাদের ফাংশনালিটিস কি। এই ফাংশনালিটিস গুলা যদি একদম গ্রুপ অফ কি বলে গ্রুপ আকারে যদি আমাদের গ্রুপ বাই হয়ে যদি রিপ্রেজেন্ট করা যায়, তাদেরকে আমরা ইআরপি সিস্টেম বলে থাকি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বলে থাকি। সো আমার আমার যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে তোমাদেরকে গ্রাফিক্যাল কিছু ডায়াগ্রাম শেখানো। দেখো এখানে বলা আছে যে ডিপিক্টিং সিস্টেমস গ্রাফিক্যালি, আমরা একটা সিস্টেমকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আসলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। এখানে লেখা আছে কনটেক্সট লেভেল ডেটা ফ্লো ডায়াগ্রাম, একটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, কনটেক্সট লেভেলের ডেটা ফ্লো ডায়াগ্রাম। দ্বিতীয়টা হচ্ছে এনটিটি রিলেশনশিপ মডেল, দ্যাট মিন্স ইআর ডায়াগ্রাম। আর থার্ড ওয়ান হচ্ছে ইউজ কেস মডেলিং, দ্যাট মিন্স হচ্ছে ইউজ কেস। তাহলে আমরা যদি কোনো সিস্টেমকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাই, এটা সবাই ইন্ডিভিজুয়াল প্রত্যেকে মনে রাখো, এটা মনে রাখতেই হবে, যেহেতু আমাদের পরীক্ষা ফাইনাল সামনে। আমরা নেক্সট কালকের মধ্যে আমাদের সিলেবাস ফুলি কমপ্লিট করে দিব, তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিব, সেটা থার্সডেতে হতে পারে। এক্সট্রা ক্লাস নিয়ে দেন হচ্ছে আমরা তোমাদের একটা কুইজ নিব, ওই কুইজটা যে যার সময় মতো দিয়ে দিব, আমি হয়তো বা শিডিউলিং জানিয়ে দিব। এরপরে আমরা হচ্ছে মিডের জন্য প্রিপারেশন নিয়ে নিব। সো আমাদের যা যা পড়ার এখন এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে করতে হবে আর কি। তো আমরা যদি কোনো সিস্টেমকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাই, এই গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের 3 রকম ওয়ে আছে। এই 3 রকম ওয়ের মধ্যে শুরুতে আমরা পড়লাম কি, ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডেটা ফ্লো ডায়াগ্রাম থাকে। এরপরে হচ্ছে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যেটাকে আমরা ইয়ার ডায়াগ্রাম হিসেবে কাউন্ট করি। আরেকটা হচ্ছে ইউজ কেস,
সো আমাদের তিনটা নাম মনে রাখতে হবে, ডেটা ফ্লো ডায়াগ্রাম, ইয়ার ডায়াগ্রাম, আর একটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। এই তিনটা জিনিস মনে রাখলে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কোনো প্রবলেম হবে না। এবং তিন ভাবে আমরা আসলে রিপ্রেজেন্ট করি, তিনটা ডায়াগ্রামকে আমরা তিন ভাবে রিপ্রেজেন্ট করি। সো আমরা দেখি পরের স্লাইড আসলে কি আছে, প্রত্যেকটার আলাদা আলাদা জিনিস আছে। এখানে আমরা পড়বো কনটেক্সট লেভেলে ডেটা ফ্লো ডায়াগ্রামটা আসলে কিভাবে ড্র করতে হয়। এখন ডেটা ফ্লো ডায়াগ্রামটাকে কিভাবে ড্র করতে হয় সেটা দেখবো। ডেটা ফ্লো ডায়াগ্রামটা কি, দেখো এটা কি আসলে ফোকাস করে। ফোকাস ইজ অন দ্য ডেটা ফ্লোয়িং ইন টু and out of the system and the processing of the data. That means এই ডেটা ফ্লো ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কি করছে, এই ডেটা ফ্লো ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি করছে আমাদের ডেটাটা কোথা থেকে কোথায় ফ্লো যাচ্ছে। একটা ডেটা ফ্লো যাচ্ছে কোথায়, লাইক অ্যাজ আমি লগ ইন করলাম, যদি আমি লগ ইন করি, লগ ইন করে আসলে আমি কোথায় যেতে পারি, লগ ইন করলে পরে আমি একটা সিস্টেমের হোমে যেতে পারবো। সো আমি যদি লগ ইন করার পর একটা সিস্টেমের হোমে যাই, এইটাকে বলে হচ্ছে, এই যে আমি দেখাচ্ছি লগ ইন করলাম করার পরে আমি আসলে হোমে যেতে পারবো। লগ ইন যদি আমার না থাকে তাহলে আমি এই হোমটাকে রিচ করতে পারবো না। দ্যাট মিনস এইটা একটা কিন্তু ফ্লো। আমি বলছি যে আমাকে লগ ইন করতে হবে, লগ ইন করেই দেন হচ্ছে হোমে যেতে হবে। তার মানে এই যে একটা ফ্লো যাচ্ছে, লগ ইনের পরে গিয়ে হোম পাচ্ছি, লগ ইন না করলে আমি হোমে যেতে পারছি না, এইটাকে বলে হচ্ছে ডেটা ফ্লো। এবং এই ডেটা ফ্লোর থ্রুতে আমরা আসলে বুঝতে পারি যে কোথায় প্রসেসিং হচ্ছে। তার মানে আমরা যদি চিন্তা করি, সাপোজ ধরো একটা চিন্তা করছো যে এমন তোমার হচ্ছে লগ ইন করেছো, সাপোজ লগ ইন করলা, লগ ইন করার পরে তুমি একটা সিস্টেমে ঢুকলা, ঢুকার ওই সিস্টেমে তুমি হচ্ছে হোম বাটন পেলা। এখন এই হোম বাটন পাওয়ার পরে তুমি কোন একটা পোস্টের মধ্যে লাইক দিতে পারছো। যদি এই হোম বাটনে না ঢুকতে পারতা তাইলে এই লাইকটা তুমি আসতে পারতা না। এইটাকে বলে হচ্ছে ডেটা প্রসেসিং, সরি ডেটা ফ্লো। এখন এই ডেটা ফ্লোর মধ্যে আমাদের প্রসেসিং কোথায় হচ্ছে, প্রসেসিংটা কিন্তু এই যে লগ ইন পেজের মধ্যে হচ্ছে। আমরা যদি দেখি যে এই লগ ইনটা যখন হয়, এই লগ ইনটা হইলে আলটিমেটলি কি হইতেছে, লগ ইনটার সময় আমাকে কোনো কিছু প্রসেস করে দেন হচ্ছে হোমে পাঠাচ্ছে। আমার যদি প্রসেস না থাকতো তাহলে যখন তখন আমাকে হোমে পাঠায় দিত, এবং যখন তখন যে কোনো জায়গা থেকে আমি কি করতাম, লাইক দিতে পারতাম। সো আমাদের এখানে একটা ডেটা প্রসেসিং এর সিস্টেম আছে। সো আমরা ডেটা ফ্লো ডায়াগ্রামে আমরা বুঝেছি ডেটা ফ্লো থাকবে আর হচ্ছে ডেটা প্রসেসিং নিয়ে কিছু জিনিসপত্র থাকবে। আমি আগেই বলেছি এইগুলা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সো আমরা গ্রাফিক্যালি এই ফ্লোটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। গ্রাফিক্যালি আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করতে যাই, তিনটা জিনিস লাগে দেখো, একটা হচ্ছে প্রসেস, একটা হচ্ছে এন্টিটি, আর একটা হচ্ছে ডেটা ফ্লো। আচ্ছা শামীম মিয়া স্যার, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যান্ড রাইজ করেছো কেন? জি ম্যাম, মানে এখানে আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। এখানে তো হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আপনি হ্যাঁ, চাইতেছেন sure. যে লগিং তো একটা অ্যাক্টিভিটি, হোম একটা অ্যাক্টিভিটি, তারপর আমি যে লাইক করতেছি এটার জন্য তো আলাদা একটা কনটেক্সট আছে। তো ডাটা হ্যাঁ যে হ্যাঁ ফ্লো হইতেছে ম্যাম, এই ক্ষেত্রে তো ম্যাম আমি লগইন করার সময় আমার যে ইনফরমেশন গুলো দিলাম, এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে হোম পেজে কিন্তু ম্যাডাম আমার একটা আইকন, আমার নাম এগুলো থাকে। তো এই ক্ষেত্রে তো ম্যাডাম ডাটা ফ্লো হইতেছে। এই ডাটা ফ্লো বলতে কি ম্যাডাম, আমি যে প্রথমে যে এই ইনফরমেশন গুলো যে লগ ইন করলাম, নাম, পাসওয়ার্ড, তারপর আমি কি কি এগুলো এগুলো কি হুম, ডাটা ফ্লো ম্যাম, নাকি এইগুলা অ্যাক্টিভিটি তুমি যে চেঞ্জ হচ্ছে না না এটা? না 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 না, তোমার ডেটা ফ্লো বলতে কি, আমি যখন লগ ইনের পরে হোম পেজে যাচ্ছি এটাকে বলে ডেটা ফ্লো। এখন লগ ইন করার সময় আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, রাইট? যেমন আমার কি করতে হয়, ইউজার নেম দিতে হয়, আমার পাসওয়ার্ড দিতে হচ্ছে। যখন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি তখন কিন্তু ওই জায়গায় একটা প্রসেস চলছে, কাজ হচ্ছে, আমাকে ম্যাচিং করতেছে অথবা আমাকে রেজিস্ট্রেশন করাচ্ছে, যাই হোক যে কোনো একটা কিছু করছে। যেহেতু লগ ইন বলতেছি, সাইন আপ বলি নাই, সো আমাকে কি করছে, আলটিমেটলি আমার ইমেইল অ্যাড্রেস হোক, আমার ইউজার নেম হোক, পাসওয়ার্ড হোক, সবকিছু চেকিং করছে।
চেকিং করাটা কিন্তু আসলে ডেটা ফ্লো না, চেকিং করাটা হচ্ছে প্রসেস। আর এই যে লগ ইন পেজ থেকে আমি হোম পেজে চলে আসছি, এইটাকে বলে হচ্ছে ডেটা ফ্লো। বুঝতে পেরেছো স্যার? জি ম্যাম, বুঝতে পারছি। ডেটা ফ্লোটা হচ্ছে আমি এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাচ্ছি এইটা। আর আমার যে মাঝখানের যে প্রসেসটা হচ্ছে, কি কাজ হচ্ছে, ওইটাকে বলে হচ্ছে প্রসেস। যেমন আমরা এই যে এখন একটা ডায়াগ্রাম দেখবো, দেখো আমরা যদি ডায়াগ্রাম দেখি এখানে প্রসেসটা আসলে কিভাবে। স্যার তোমার হ্যান্ডটা যদি একটু ডাউন করতে ভালো হতো, শামিম। দেখো এখানে তিন রকমের তিনটা সিম্বল লাগবে আমাদের। ডেটা ফ্লো ডায়াগ্রাম করতে আমাদের তিনটা সিম্বল লাগবে। এর মধ্যে শুরুটা হচ্ছে প্রসেস। তোমাদের এটা মনে রাখতে হবে প্রসেসটা কেমন হয়। প্রসেসটা আমাদের কেমন হইলো, প্রসেসটা হলো বক্সের মতো দিবা চার কোণায় এবং উপরে একটা দাগ থাকবে, এইটাকে বলে হচ্ছে আমাদের প্রসেস। এইটা মানে হচ্ছে এইখানে কোনো না কোনো অ্যাকশন নেওয়া হয়। এটা কিছু অ্যাকশন হতে পারে, গ্রুপ অফ অ্যাকশন হতে পারে, লাইক অ্যাজ এই যে লগ ইনটা আমি করছি, এই লগ ইনের সময় আমি যে পাসওয়ার্ডটা দিলাম আর আমার ইউজার নেমটা দিলাম, এই পাসওয়ার্ড প্লাস হচ্ছে ইউজার নেম কোথাও না কোথাও গিয়ে ম্যাচ করছে। দ্যাট মিনস এটা আমার ম্যাচিং হচ্ছে, এখানে একটা প্রসেস হিসেবে কাজ করতেছে। অথবা তুমি ধরো কোথাও ক্লিক করলা, তোমাদের সিস্টেমে রেজিস্ট্রেশন করতেছো, এখন তুমি লগ ইন করছো, লগ ইন করার সময় আসলে ওই কিছুই না, পাসওয়ার্ড জাস্ট ম্যাচিং করছে। যখনই তুমি রেজিস্টার বাটনে ক্লিক করছো তখন কি চাচ্ছে, তোমার চয়েস অফ কি বলে কোর্স, কি কি কোর্স তুমি চয়েস করছো সেটা চাচ্ছে। যখনই তুমি সেটাকে ক্লিক করলা তখন কিন্তু ওইটার এগেইনস্টে কিছু কাজ হচ্ছে, যে আদৌ কি ওই কোর্সের মধ্যে সিট খালি আছে কিনা। যদি সিট ফাঁকা থাকে তাহলে কোর্সটা পাবা, না ফাঁকা থাকলে আসলে কোর্সটা পাবা না। অথবা তুমি আসলে ওই যে কোর্স গুলো অফার করা হয়ই নাই সেই কোর্স গুলা কিন্তু তুমি দেখতে পাবা না। তো এইখানে আমাদের কিছু কাজ হচ্ছে। তাইলে আমরা বলতে পারি যে রেজিস্ট্রেশনটা একটা হচ্ছে প্রসেস, লগ ইনটাও একটা ছোট প্রসেস হিসেবে কাজ করে। সো আমরা আসলে এনটিটি দিয়ে এটাকে ডিটারমাইন করে আমরা যখন আরো দেখবো তখন আরো একটু ক্লিয়ার হব। আমরা আগে একটু দেখি কি কি আছে। সো প্রসেস যখন বলবে যে কোনো কাজ হচ্ছে তখন এই 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 সাইনটা ইউজ করতে হবে। যখন বলবে যে এনটিটি, এনটিটি মানে কি, an entity is a person, group, department or any system that either receives or originates information or data. That means এটা যে কোনো কিছু হইতে পারে, এটা হইতে পারে পার্সন, এটা হইতে পারে ডিপার্টমেন্ট, এটা হইতে পারে কোনো সিস্টেম, যেই জায়গায় শুধুমাত্র ডেটার ইনপুট থাকবে। লাইক এজ লগ ইন, লগ ইনটা যদি আমি বলি এটা প্রসেস হিসেবে আমি দিব নাকি এনটিটি হিসেবে দিব, আমি এনটিটি হিসেবে দিব। কারণ লগ ইনের সময় কি হচ্ছে, আমাদের কিন্তু কিছু ডেটা সে নিচ্ছে, নিয়ে আবার কি করছে, এটাকে অরিজিনেট করতেছে। দ্যাট মিনস আমাকে কনফার্ম করতেছে যে ওকে ফাইন, ইয়োর ইমেইল অ্যাড্রেস অর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইজ কারেক্ট, দেন ইউ ক্যান গো। সো আমাদের ডেটা নিচ্ছে এবং কিছু জিনিস আমাকে এনশিওর করছে। তাহলে আমরা এটাকে এনটিটি হিসেবে বলতে পারি। এনটিটি হিসেবে যে কোনো কিছু হতে পারে, আমি আবার বলছি, পার্সন হতে পারে, গ্রুপ হতে পারে, ডিপার্টমেন্ট হতে পারে, তো এনিথিং হইতে পারে আমাদের এনটিটি। এন্ড ডেটা ফ্লোর মধ্যে কি আছে, ডেটা ফ্লোর মধ্যে আছে হচ্ছে একটা অ্যারো সাইন, কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। সো আমরা যদি বলি যে লগ ইন আর হচ্ছে হোম পেজ, এই লগ ইন আর হোম পেজের মধ্যে লগ ইন থেকে হোম পেজের দিকে ডেটা যাচ্ছে, এটা বললাম সাপোজ। এখন ধরো এই লগ ইন থেকে হোম পেজের দিকে যখন ডেটা যাচ্ছে, যদি আমি এই অ্যারো সাইনটা এইভাবে দেই তার মানে হচ্ছে লগ ইন থেকে হোমে যাচ্ছে, হোম থেকে কিন্তু লগ ইনে আসতেছে না। এইটা আমাকে কনফার্মলি বুঝতে হবে। আমি কিন্তু হোম থেকে লগ ইনে আসতেছি না, আমাকে জাস্ট উল্টাটা হচ্ছে লগ ইন থেকেই হোমে যাচ্ছে। তার মানে এই ডেটা ফ্লো সাইনটা আসলে কি শো করতেছে, ইনফরমেশন ইজ বিং পাসড ফ্রম অর টু এ প্রসেস, কোন জায়গা থেকে কোন প্রসেসে যাচ্ছে সেটাকে ডিটারমাইন করা, অথবা কোন এন্টিটি থেকে কোন প্রসেসে যাচ্ছে, অথবা কোন এন্টিটির সাথে কোন এন্টিটি রিলেশন সেটাকে ডিটারমাইন করে এই ডেটা ফ্লো সাইনটা। এখন এখানে দেখো একটা এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম,
এইখানে আমাদের যদি আমরা চিন্তা করি যে একটা এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেমের মধ্যে আমরা কাজ করব, এইটার একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম আঁকতে বললো তোমাদের, যে এটা একটা সিস্টেম আছে, এটার একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম আঁকো। তো শুরুতে আমাদের মনে কি আসবে বলো তো? এখানে ইউজার কারা কারা থাকে? ইউজার থাকবে হচ্ছে প্যাসেঞ্জার। আর কে থাকতে পারে? যারা হচ্ছে তোমার তোমাদের এই প্যাসেঞ্জারের কাছে টিকিট বিক্রি করে বা হচ্ছে কি বলে সবকিছু অ্যারেঞ্জ করে, লাইক এজ ট্রাভেল এজেন্ট। ট্রাভেল এজেন্ট থাকবে দুইজন ইউজার। দ্যাট মিনস ট্রাভেল এজেন্ট আমাদের প্যাসেঞ্জারকে হেল্প করার জন্য থাকে। তার মানে এই সিস্টেমের মধ্যে আমাদের দুইটা ইউজার আছে। আরেকটা এন্টিটি আছে, দেখো এখানে এয়ারলাইন লেখা আছে। এখন এয়ারলাইনটা কেন এন্টিটি হিসেবে কাজ করেছে আমরা এর আগে বলেছি। এয়ারলাইন একটা এন্টিটি আসলে কি কি হইতে পারে? এখানে দেখো একটা এন্টিটি বলেছিলাম, একটা সিস্টেম হইতে পারে, যেই কোনো সিস্টেম হইতে পারে, একটা এন্টিটি, একটা গ্রুপ হইতে পারে, যেই কোনো গ্রুপ, যেই কোনো কিছু গ্রুপ হইতে পারে, একটা ডিপার্টমেন্টও হইতে পারে। সো আমাদের যখন এই একটা পার্সনও হইতে পারে, সো আমরা বলতেছি যে গ্রুপ, পার্সন, ডিপার্টমেন্ট অথবা যে কোনো সিস্টেম হইতে পারে। তার মানে আমরা যদি এয়ারলাইনের কথা চিন্তা করি, যে আমাদের এয়ার টিকিটটা আসলে পাইতেছে, আমরা এয়ার টিকিটটা কনফার্ম করতেছি এই সিস্টেমের থ্রুতে, ওই সিস্টেমটাকে আমরা কি বলতে পারি? ওই সিস্টেমটাকে আমরা বলতে পারি যে ওইটাও একটা এন্টিটি হিসেবে কাজ করবে। তো আমাদের এন্টিটি তাইলে আমরা কয়টা পাবো? একটা পেলাম হচ্ছে প্যাসেঞ্জার যারা আছে তারা, সেকেন্ডটা পেলাম হচ্ছে ট্রাভেল এজেন্ট যারা আছে তারা, এবং থার্ডটা পেলাম হচ্ছে এয়ার টিকিট যারা দিচ্ছে বা এয়ার টিকিট যে সিস্টেমটা আছে সেটা। সো এই যে তিনটা এন্টিটি আমরা পাইলাম, এই তিনটা এন্টিটির মধ্যে আমরা যদি ডেটা ফ্লো দেখাইতে চাই, ডেটা ফ্লো দেখাইতে চাইলে এই তিনটা এন্টিটির মধ্যে আমি যদি এখন ডেটা ফ্লো দেখাইতে চাই, দেখো ডেটা ফ্লো দেখাইতে চাইলে আলটিমেটলি আমাকে একটা প্রসেস থাকতে হবে। যেই কোনো ডেটা ফ্লো ডায়াগ্রামের মধ্যে প্রসেসটা হচ্ছে ম্যান্ডেটরি, প্রসেস থাকতেই হয়। আসলে প্রসেস ছাড়া কোনো মানে ডেটাটাকে তো আমি প্রসেসিং করা লাগবে, প্রসেসিং ছাড়া কোনো সিস্টেমে হইতে পারে না। দ্যাট মিনস ইনপুট আউটপুট থাকার পরও আমার ডেটাকে প্রসেস করতে হবে। তার মানে আমাদের এই যে তিনটা জিনিস আমরা পাইলাম, যে প্যাসেঞ্জার, দেন হচ্ছে ট্রাভেল এজেন্ট, আর হচ্ছে এয়ারলাইন, এয়ারলাইন যে হচ্ছে টিকিট কনফার্ম করবে বা রিজার্ভ করে যেই, সেটা, এই তিনটার মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। এখন কি রিলেশনশিপ হতে পারে? একজন প্যাসেঞ্জার আসলে কি করতে পারে? একজন প্যাসেঞ্জার করতে পারে হচ্ছে ট্রাভেল রিকোয়েস্ট দিতে পারে, যে আমি আসলে ট্রাভেল করতে চাচ্ছি, আমি যে ট্রাভেল করতে চাচ্ছি সেটার কার কাছে রিকোয়েস্ট করব? অবভিয়াসলি কোনো না কোনো প্রসেসের কাছে, লাইক অ্যাজ এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম যেটা আছে সেইখানে আমি চেক করব, আমি আমি আমার রিকোয়েস্টটা প্লেস করবো যে আমি ট্রাভেল করতে চাচ্ছি। তার মানে এইটা একটা প্রসেস হয়ে যাবে। দেখো এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেমটা একটা প্রসেস হয়ে যাবে। এই প্রসেসের কাছে যখন আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখন সাথে সাথে ট্রাভেল এজেন্টরা তোমার কাছে চাইতে পারে যে প্রেফারেন্স এন্ড অ্যাভেলেবল ফ্লাইট আছে কিনা, অথবা এই প্রসেসটাই আসলে চাইবে। ধরো আমি ট্রাভেল রিকোয়েস্ট পাঠাচ্ছি যে আসলে আমি ট্রাভেল করতে চাচ্ছি সিঙ্গাপুর। সিঙ্গাপুর যখন আমি চুজ করব, সাথে সাথে এই এয়ার রিজার্ভেশন সিস্টেমটা আসলে ট্রাভেল এজেন্টের কাছ থেকে জানতে চাইবে যে আমার প্রিফারেন্স এবং অ্যাভেলেবল ফ্লাইট কি কি আছে, তাড়াতাড়ি ব্যাক করো, এবং এই ব্যাক করার পরে কয়টা টিকিট ফাঁকা আছে সেটাও আমাকে দিও। সো সে যখন রিকোয়েস্ট পাঠাইছে, সাথে সাথে ট্রাভেল এজেন্ট কি করবে? ব্যাক করবে যে আসলে আমার কাছে টিকিট ইনফরমেশন এইগুলো আছে, দেখো এই এই ডেটে এই এই টিকিট গুলো আছে, তুমি চাইলে এগুলো ইউজ করতে পারো। যখনই এই প্রসেসের কাছে দিল এবং এই প্যাসেঞ্জারের সাথে টাইম এন্ড প্রেফারেন্স মিলে গেছে, যখনই মিলে যাবে তখন কি করবে? এই এয়ার রিজার্ভেশন প্রসেসটা আলটিমেটলি আমাদেরকে এয়ারলাইনের প্যাসেঞ্জারকে রিজার্ভ করে দিবে। কি রিজার্ভ করে দিবে? ওই ডেটটা, ওই ডেটে ওই টিকিটটা আসলে রিজার্ভ করে দিবে। সো এইটা একটা ডেটা ফ্লো সিস্টেম। তোমাদের যে কোনো ডেটা ফ্লো সিস্টেম আসতে পারে। এটা হচ্ছে
আসার সম্ভাবনা এমন যে তোমাদের একটা সিস্টেম দেওয়া থাকবে লিখিত, ওই সিস্টেম থেকে পড়ে তোমাকে বের করতে হবে এন্টিটি কি কি। লাইক এজ আমি বলেছি, যদি কোনো প্লেসের নাম থাকে, যদি কোনো পার্সনের নাম থাকে, যদি কোনো সিস্টেমের নাম থাকে, সেইগুলো হবে হচ্ছে এন্টিটি। এবং এই এন্টিটি গুলার জন্য যারা এই সিস্টেমটা কাজ করছে তাকে আমরা বলবো হচ্ছে প্রসেস। এবং এই প্রসেস গুলা আর হচ্ছে এন্টিটির মধ্যে যে রিলেশনশিপটা, সেটাকে আমরা হচ্ছে অ্যারো সাইন দিয়ে ডিটারমাইন করবো। এখন এই যে আমরা ফিগারটা দেখতে পাচ্ছি, এই ফিগারটা আঁকার সময় হয়তো আমি আমার মন মতো এঁকেছি, আরেকজন কিন্তু আরেকজনের মন মতো আঁকতে পারে, যেই কোনো ভাবেই তুমি আঁকতে পারো। তোমাকে হয়তো বা একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে যে একটা এয়ার টিকিট সিস্টেম আছে, যেই জায়গায় হচ্ছে ট্রাভেল এজেন্টরা ডিটারমাইন করে প্যাসেঞ্জার আসলে কখন যেতে পারবে কখন যেতে পারবে না, এবং ওই প্যাসেঞ্জারের প্রেফারেন্স টাইম অনুযায়ী আমরা এয়ার টিকিটটাকে কি করে বুক করি। তো এরকম একটা জিনিস দিয়ে দিল সিনারিও 4-5 লাইনের। ওই লাইন থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এন্টিটি কারা কারা, এবং এই এন্টিটির সাথে প্রসেসিং কে করবে, এবং এই এন্টিটি গুলার সাথে ডেটা ফ্লোটা কেমন হবে সেটাকে আইডেন্টিফাই করে নিতে হবে। এই গেল আমাদের হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। এইবার আসি হচ্ছে ইআর ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ। হ্যাঁ ম্যাডাম, এই ডায়াগ্রামটা একটু ওপেন করলে ভালো ছিল। হ্যাঁ বলো। জি ম্যাম, এখানে ওই প্রসেস ডায়াগ্রামের মধ্যে যে এয়ারলাইন্স রিজার্ভেশন সিস্টেম, এখানে একটা জিরো দেওয়া আছে উপরে, এটা কেন দেওয়া আছে ম্যাম? এই জিরো না দিলেও কোনো সমস্যা নাই, প্রসেস নাম্বার এক মানে ফার্স্ট প্রসেস, এই সিস্টেমের মধ্যে একটা প্রসেস আছে, তো দ্যাটস ওয়াই জিরো দিয়েছে। তোমার যদি আরো প্রসেস থাকতো তাহলে 0, 1, 2, 3 এভাবে দিত আর কি। এই যে উপরের যে জায়গাটা, গুড কোয়েশ্চেন করেছো স্যার। এই যে আমাদের উপরের যে পোর্শনটা, এইখানে আসলে কি থাকে, এখানে থাকে হচ্ছে প্রসেসের নাম। আমরা যদি একটু এইভাবে দেখি, এই দুইটা পোর্শনের মধ্যে উপরের যে পোর্শনটা, এই উপরের পোর্শনটার মধ্যে আলটিমেটলি কি থাকে, উপরের পোর্শনটার মধ্যে থাকে হচ্ছে একটা প্রসেসের নাম, পিনেম, প্রসেস নেম থাকবে। আর প্রসেসের ভিতরে কি কি কাজ হবে, ফাংশনালিটিস কি কি থাকবে, সেটা হচ্ছে ভিতরে থাকে। তোমরা ক্লাস ডায়াগ্রাম পড়েছো না? জি ম্যাম। ক্লাস ডায়াগ্রামে কি ছিল, ক্লাস নেম থাকতো, এরপরে হচ্ছে অ্যাট্রিবিউট গুলো থাকতো না? জি ম্যাম। জি ম্যাম। এইটা সেম, ওই প্রসেসটা ওই ক্লাস ডায়াগ্রামে, যে ক্লাসের নাম যে জায়গায় থাকতো এখানে থাকবে হচ্ছে প্রসেস নেম, আর অ্যাট্রিবিউট গুলো থাকবে হচ্ছে নিচে নিচে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ম্যাম, মানে আমি মনে করছিলাম যে ম্যাডাম, যে ট্রাভেলের জন্য যে রিকোয়েস্ট দিয়েছে এখানে একটা এই ইউজারের একটা নির্দিষ্ট একটা নাম্বার থাকবে। যখন এই এই- ওই প্যাসেঞ্জারের যে সিট ফাঁকা আছে কিনা এটা ইনফরমেশন চেক করে, যখন ইনফরমেশনটা আবার আসবে, তখন ম্যাডাম ওই যে রিকোয়েস্ট নাম্বার দিয়েছিল এটার সাথে ম্যাচ হওয়ার পর একটা কাজ হবে, এটা আমি মনে করছিলাম। না 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 না, ওটা হচ্ছে প্রসেস নেমটা আর কি। তোমার তো ওইটা কিভাবে কাজ হবে সেটা নিয়ে কিন্তু এখানে চিন্তা করে নাই, যে স্যার কয়টা প্যাসেঞ্জার আছে এবং কোন প্যাসেঞ্জারকে কোন রিকোয়েস্টের থ্রুতে হচ্ছে টিকিট বুক করবে, সেটা নিয়ে কিন্তু বলে না। এটা জাস্ট হচ্ছে একদম প্রিলিমিনারি স্টেজে আমাদের সিস্টেমটা কাজ কিভাবে করতেছে, ডেটা ফ্লোটা, প্যাসেঞ্জার আসলে রিকোয়েস্ট করতেছে, এখানে প্যাসেঞ্জার 100টা হইতে পারে, ওইটা নিয়ে মাথা ব্যথা নাই। বাট আমরা দেখাচ্ছি যে প্যাসেঞ্জার রিকোয়েস্ট করতেছে এবং ট্রাভেল এজেন্ট থেকে ডেটাটা আমরা আসলে পাচ্ছি, তারপরে এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম আসলে আমাদের জন্য রিজার্ভ করছে সেটা দেখাচ্ছে। জাস্ট হচ্ছে সিম্পল ওভারভিউ। এখানে কিন্তু ট্রাভেল এজেন্ট অনেক থাকতে পারে, প্যাসেঞ্জার অনেক থাকতে পারে, এয়ারলাইন অনেক থাকতে পারে, সেটা নিয়ে কিন্তু কথা বলে নাই। আমরা যখন গ্রাফিক্যালি কোনো কিছু রিপ্রেজেন্ট করব, বিশেষ করে ডেটা ফ্লো ডায়াগ্রামে, তখন একদম সিঙ্গেল সিঙ্গেল জিনিস নিয়ে চিন্তা করব, মাল্টিপল কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই ডেটা ফ্লোতে। বুঝাইতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এরপরে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ইয়ার ডায়াগ্রাম। তোমরা কি ডেটাবেস কোর্স করেছো? জি ম্যাম। তাহলে তো সবাই এন্টিটি রিলেশনশিপ মডেল পারো। জি ম্যাম। হ্যাঁ, এমন কেউ কি আছো যে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল আসলে শুনো নাই? এরকম কেউ আছে? ম্যাম ভুলে গেছি। ভুলে গেছো? আমি এটা দেখাচ্ছি, বাট এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দেখো না, এরকম কি কেউ আছো নাকি?
নাই। আচ্ছা, এর মানে হচ্ছে আমরা প্রিভিয়াসলি এটা নোন, আমি দেখাই দিব, এটাতে কোনো সমস্যা নাই। আমাদের এন্টিটি রিলেশনশিপ মডেলের মধ্যে আসলে ফোকাস থাকে এন্টিটির সাথে, প্রতিটা এন্টিটির সাথে কি কি রিলেটেড থাকে সেটাকে দেখানো। এটা একটা অর্গানাইজেশনাল সিস্টেম। নরমালি যে কোনো সফটওয়্যার ফার্ম গুলোতে আসলে এন্টিটি রিলেশনশিপ ড্র করেই দেন হচ্ছে কোডিং করা হয়। তো আমরা অলরেডি জানি এটার মধ্যে এন্টিটি গুলা আসলে কি কি, এটা আমরা ডেটা ফ্লোতে জেনে আসছি। পার্সন হতে পারে, এটা কোনো সিস্টেম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো এই যে এন্টিটি গুলো আছে, এই এন্টিটি গুলোর মধ্যে আবার রিলেশনশিপ হয়। আমরা দেখবো হচ্ছে 3 টাইপস অফ রিলেশনশিপস বিটুইন দেম। এন্টিটি গুলোর মধ্যে 3 টাইপের রিলেশন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, আর একটা হচ্ছে মেনি টু মেনি। ওয়ান টু ওয়ান মানে হচ্ছে একজনের সাথে একটা একটা রিলেশন এক এক করে রিলেটেড হচ্ছে, এটাকে বলে হচ্ছে ওয়ান টু ওয়ান। ওয়ান টু মেনি হচ্ছে একজনের সাথে অনেকের রিলেশন, লাইক অ্যাজ ধরো তোমাদের ক্লাসের ফ্রেন্ড যারা আছে একজনের সাথে একজনের রিলেশন। হ্যাঁ, আমার কথা চিন্তা করি, আমি যদি বলি যে আমার ক্লাসের সাথে আমাদের এখনকার ক্লাসে আমার ইন্ডিভিজুয়াল একজনের মিটিং এর মধ্যে সবাই অ্যাটেন্ডেন্ট। সো আমার এই সিঙ্গেল ওয়ানের সাথে তোমাদের সবার রিলেশন, তার মানে হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। ওকে, আর মেনি টু মেনি তখনই হবে যখন আমরা গ্রুপ 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 করে ভাগ করবো এবং প্রত্যেকটা গ্রুপের আসলে আমাদের কমিউনিকেশন হবে, তখন আমরা বলবো এটাকে মেনি টু মেনি। সো এইটা অলরেডি সবাই জানো, আমি জানি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আমরা সবাই জানি। দেখো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের মধ্যে আমরা যদি চিন্তা করি আমাদের সিএসসি ডিপার্টমেন্টের মধ্যে কি আছে, একটা ডিপার্টমেন্ট আছে আর কিছু লোকজন আছে, লাইক অ্যাজ ফ্যাকাল্টি আছে, স্টুডেন্ট আছে, অ্যাডমিন আছে, এক্সাম কন্ট্রোলারের কিছু লোক আছে, আরো অ্যাডমিশন অফিসে কিছু লোক আছে, আর বিভিন্ন রকমের। সো আমরা সবাইকে ধরে নিলাম যে সবাই আসলে এমপ্লয়ি, লাইক আমি সবাইকে এমপ্লয়ি হিসেবে কাউন্ট করছি। যদি আমি সিম্পলি চিন্তা করি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে, আমাদের সিম্পলি চিন্তা করলে আসলে এটা হয়ে যাবে সবাই হচ্ছে এমপ্লয়ি। এবং আমাদের ডিপার্টমেন্টটাকে আমরা হচ্ছে সিএসসি দিয়ে যদি লিখি তাও ফাইন, ডিপার্টমেন্ট লিখলেও ফাইন। এখন দেখো আমাদের ডিপার্টমেন্ট কয়টা, একটা সিএসসি ডিপার্টমেন্ট, আর আমরা এমপ্লয়ি কত, অনেক হিউজ। সো আমাদের কিন্তু এমন হইতে পারবে না একই সাথে একজন ফ্যাকাল্টি দুইটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি হতে পারবে না, আবার একই সাথে একজন স্টুডেন্ট দুইটা ফ্যাকাল্টি স্টুডেন্ট হতে পারবে না, এবং একজন অ্যাডমিনও একই সাথে দুইটা ডিপার্টমেন্ট চালাতে পারবে না। তাকে সিঙ্গেল সিঙ্গেল হয়েই চালাতে হবে। যখন সে সিএসসি তে কাজ করবে তখন সে সিএসসির, আবার যখন সে সিএসসি কে মুলতবি দিয়ে ট্রিপল ই কাজ করবে তখন সে ট্রিপল ইর অ্যাডমিন। সো আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে কি আমরা আমাদের একটা ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়ির অনেক হইতে পারে। সো আমরা এটাকে যদি এই ইয়ার ডায়াগ্রামের থ্রুতে প্রকাশ করতে চাই, দেখো ওয়ান টু মেনি, ওয়ান কে ডিপার্টমেন্ট। সো এখানে একটা সিম্বল ইউজ করা হয়েছে ইকুয়াল। ইকুয়াল মানে হচ্ছে ওয়ান, আমাদের ইয়ার ডায়াগ্রামে ইকুয়াল মানে হচ্ছে ওয়ান। তার মানে একটা ডিপার্টমেন্টের সাথে এখানে এমপ্লয়ি দেখো কেমন সাইন দেয়া আছে, এরকম দিয়ে দেন হচ্ছে এরকম দেয়া। তার মানে যে কোনো একটা এমপ্লয়ি হইতে পারে, আবার এখানে যে ইয়াটা দেয়া আছে এরকম, এটা যে দেয়া আছে এটা মানে হচ্ছে কি অনেকগুলা। সো আমাদের একটা ডিপার্টমেন্টে একজন এমপ্লয়িও থাকতে পারে, আবার অনেক এমপ্লয়িও থাকতে পারে। এটা হচ্ছে এখানে রিলেশনশিপ দেখানো হয়েছে। মানে আমরা যদি সিএসসি ডিপার্টমেন্টের কথা চিন্তা করি, ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়মেন্টের এই রিলেশনটা হয়, একটা ডিপার্টমেন্টের অনেকগুলা এমপ্লয়ি থাকতে পারে। দেখো এখানে লেখা আছে many employees are members of a department, one department contain many employees। তার মানে আমাদের এখানে রিলেশনটা হচ্ছে কি ওয়ান টু মেনি। এটাতে বুঝতে কারো সমস্যা আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। বৃষ্টি পড়তেছে, সবাই ঘুমায় যায় না। প্রবলেম নাই। সো আমরা ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান যেইভাবে লেখার ইচ্ছা লিখতে পারি, বাট ওয়ান টু মেনিটাই হচ্ছে মোস্ট প্রেফারেবল। সো এইখানে দেখো
এই রিলেশনশিপ গুলো দেয়া আছে, বিভিন্ন রকমের রিলেশনশিপ দেয়া আছে এই ডায়াগ্রামটাতে। 1 to 1 দেয়া আছে, 1 to many, 1 to many, 1 to 1, দেন হচ্ছে many to many, তারপর হচ্ছে many to 1, এরকম দেয়া আছে। ঠিক আছে, তোমরা এই এই ফিগারটা দেখে নিবা, কারো কোনো প্রবলেম থাকলে দেন হচ্ছে আমাকে পরে বলবা। এই ফিগারটা সবাই দেখে নিবা, রিলেশনশিপ গুলো আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করি সেটা। এখন দেখো এন্টিটি গুলা আসলে কি কি হইতে পারে। এন্টিটি গুলার মধ্যে আবার কিছু ক্যাটাগরি আছে। সবাই কি আছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ঘুমায় পড়ছো? यस मैम নাম্বার হ্যাঁ ম্যাম, আছি আছে ম্যাম। ম্যাম। ঘুমানো যাবে না, বৃষ্টি হচ্ছে যদিও, ঘুম কিন্তু আসা যাবে না। জি ম্যাম। সবাই একটু জি অ্যাক্টিভ ম্যাম। থাকি, হ্যাঁ? মাহির ফয়সাল, তুমি তো স্যার মনে হয় ঘুমাচ্ছ না। রক্তিম, রক্তিম কি আছো? নাই, মাত্র কণ্ঠ শুনলাম। আচ্ছা যাই হোক, আমরা এন্টিটিজ এর মধ্যে বেশ ক্যাটাগরাইজ করতে পারবো 3 রকমের। দেখো, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, অ্যাসোসিয়েটিভ, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। তার মানে আমরা 3 রকমের এন্টিটি পাবো, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, অ্যাসোসিয়েটিভ, আর একটা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ। এই 3 রকমের এন্টিটি আসলে আমরা কিভাবে চিনবো? দেখো, এই ফিগার দেখলে আসলে বুঝতে পারবো। দেখো, ফান্ডামেন্টাল এন্টিটিটা শুধুমাত্র রাউন্ড শেপের স্কোয়ার শেপ হবে। আমাদের ফান্ডামেন্টাল এন্টিটিটা শুধুমাত্র স্কোয়ার হবে। অ্যাসোসিয়েটিভ যদি বলতে চাই, তাহলে এই যে স্কোয়ার শেপটা আছে, এই স্কোয়ার শেপের ভিতরে একটা ডায়মন্ড আকারের একটা কোন আকারের আর কি থাকবে, যে এরকম হবে আর কি। এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি। আর অ্যাট্রিবিউটিভ থাকলে ওই স্কোয়ারের ভিতরে একটা আসলে সার্কেল টাইপের হবে। এখন তাইলে এই তিনটার মধ্যে আসলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ইউজুয়ালি রিয়েল এন্টিটি একটা যদি পার্সন হয়, প্লেস হয়, অথবা কোনো জিনিস হয়, তাহলে আমরা তাদেরকে ফান্ডামেন্টাল এন্টিটি হিসেবে বলতে পারি। যদি কোনো কিছু ডিরেক্ট বলা থাকে, নেম বলা থাকে, একটা পার্সনের নাম, প্লেস, অথবা যে কোনো একটা জিনিসের নাম, তাদেরকে আমরা ফান্ডামেন্টাল এন্টিটি বলতে পারি। অ্যাসোসিয়েটিভ এন্টিটি কি? সামথিং ক্রিয়েটেড দ্যাট জয়েন্স দ্য টু এন্টিটি। লাইক এজ আমরা যদি বলি যে আসলে দুইটা এন্টিটি মিলে একটা এন্টিটি ক্রিয়েট করবে, তখন বা জয়েন করবে, দুইটা এন্টিটিকে আমি জয়েন করছি, তখন আমরা এই অ্যাসোসিয়েটিভ এন্টিটিটা ইউজ করব। এরপরে দেখো, অ্যাট্রিবিউটিভ এন্টিটি আছে, সামথিং ইউজফুল ইন ডিসক্রাইবিং অ্যাট্রিবিউটস স্পেশালি রিপিটিং গ্রুপস। দ্যাট মিন্স আমাদের যখন একটা এন্টিটির আলাদা আলাদা অ্যাট্রিবিউট থাকবে, যেমন আমরা ইয়ার ডায়াগ্রামে তোমরা পড়েছো না, এরকম ভাবে আমাদের ইয়া থাকতো, কি বলে এটাকে, অ্যাট্রিবিউট থাকতো। সো কোন এন্টিটির যদি অ্যাট্রিবিউট থাকে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে অ্যাট্রিবিউট এন্টিটি। ওকে, তখন ওইটাকে আমরা এইভাবে আসলে ড্র করব। তখন আর শুধু খালি ফান্ডামেন্টাল এন্টিটি থাকবে না বা অ্যাসোসিয়েটিভ থাকবে না, তখন আমাদের এই অ্যাট্রিবিউট এন্টিটি ইউজ করতে হবে। আর যদি অ্যাসোসিয়েটিভ হয়, দ্যাট মিন্স দুইটাকে মিলিয়ে যদি কম্বিনেশনে কোন এন্টিটি ক্রিয়েট হয়, তখন আমরা তাকে অ্যাসোসিয়েটিভ বলবো। ওকে, সো গেল এটা। আমাদের অ্যাট্রিবিউট আসলে কি কি থাকতে পারে দেখো। এই ডেটা অ্যাট্রিবিউট যদি আমরা বলি, আমরা যদি একটা ডেটার মধ্যে ধরো হচ্ছে প্যাট্রন, প্যাট্রন একজনের নাম, প্যাট্রন যদি আমরা অ্যাট্রিবিউট, সরি, প্যাট্রনকে যদি আমরা কি বলে এটাকে, এই এন্টিটি হিসেবে কাউন্ট করি, প্যাট্রন ধরো একটা এন্টিটি, এই এন্টিটি হিসেবে কাউন্ট করলে প্যাট্রনের কিন্তু কিছু অ্যাট্রিবিউট থাকবে। যেমন প্যাট্রনের নাম থাকবে, একটা অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ক্রেডিট কার্ড থাকবে, তাই তো? সো আমরা তো যখন যখন আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম করব, ডায়াগ্রাম যখন ফুললি করব,
একদম ইন ডিটেইলসে, তখন এরকম ভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে। এই অ্যাট্রিবিউট গুলো আশেপাশে দিয়ে দেয়া লাগে। সো আমরা আগেই এই অ্যাট্রিবিউট দিব না, তাহলে হিজিবিজি হয়ে যাবে। এই অ্যাট্রিবিউট না দিয়ে শুরুতে কি করব, এইখানে যে আমাদের অ্যাট্রিবিউট এন্টিটি ছিল এইভাবে বলে দিতে হবে যে এটা আসলে একটা অ্যাট্রিবিউট এন্টিটি, মানে মাঝখানে একটা সার্কেল দিয়ে দিতে হবে। তাইলে আমার বোঝা যাবে এটা একটা অ্যাট্রিবিউট এন্টিটি, এবং পাশে লিখে রাখা যায় যে প্যাট্রনের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আর হচ্ছে কি ক্রেডিট কার্ড নাম্বার। সো এই গেল হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট এন্টিটিতে আসলে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে সেটা। এখন ক্রিয়েটিং এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আমরা আসলে কিভাবে ক্রিয়েট করতে পারি ইয়ার ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। শুরুতে লিস্ট দ্য এন্টিটিস ইন দ্য অর্গানাইজেশন, যে কোনো একটা অর্গানাইজেশনের এন্টিটি গুলা কি কি সেটাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। দেন ওই এন্টিটি গুলার স্কোপ বা প্রবলেম কি কি সেটাকে ন্যারো ডাউন করতে হবে। দ্যাট মিন্স যা যা স্কোপ আছে সেগুলোকে লিখে ফেলতে হবে। এরপর আইডেন্টিফাই হোয়াট দ্য প্রাইমারি এন্টিটি শুড বি, একটা প্রাইমারি এন্টিটি কোনগুলা হইতে পারে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যেমন রহিম, করিম, স্বপন, ধানমন্ডি, দেন হচ্ছে কি বলে এটাকে, সিদ্ধেশ্বরী, বেইলি রোড, এইগুলা হবে হচ্ছে প্রাইমারি এন্টিটি, যে কোনো একদম ডিরেক্টলি নাম দেয়া আছে। সো প্রাইমারি এন্টিটি গুলা আমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে কোন একটা সিস্টেমে। দেন কনফার্ম দ্য রেজাল্টস অফ দ্য অ্যাবাভ থ্রু ডেটা গ্যাদারিং, আমাদেরকে কি করতে হবে সবগুলাকে একসাথে করে দেন হচ্ছে রিলেশনশিপ দেখাতে হবে। ডেটা গ্যাদারিং মানে হচ্ছে কার কাছ থেকে আসলে কার কাছে যাচ্ছে বা কার সাথে কার রিলেশনশিপ আছে সেটা আমাকে দেখাতে হবে। তার মানে ধরো তুমি একজন স্টুডেন্ট হচ্ছে বেইলি রোডের ক্যাম্পাসে আছে। তো আমরা কি করব, একটা স্টুডেন্টের একটাই ক্যাম্পাস থাকতে পারবে, ধানমন্ডি ক্যাম্পাসে সে বসতে পারবে না। তাহলে আমাদের ওই বেইলি রোডের ক্যাম্পাসের সাথে ওই স্টুডেন্টের রিলেশনশিপটা হবে 1-to-1। আবার যদি আমি বলি যে না, একজন ফ্যাকাল্টি অনেকগুলা ডিপার্টমেন্টে গিয়ে ক্লাস নিতে পারবে, লাইক সিএসসি 101, আমরা যদি চিন্তা করি সিএসসি 101 সব ফ্যাকাল্টি কিন্তু আসলে অন্যান্য ডিপার্টমেন্টে নিচ্ছে, তাহলে কি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে গিয়ে তো আমরা ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি। তাহলে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে একজন ফ্যাকাল্টির 1-to-many রিলেশনশিপ দেখাতে পারি। সো এইভাবে তোমাদেরকে আইডেন্টিফাই করে ফেলতে হবে আমাদের রিলেশনশিপটা কেমন হবে। যারা ভুলে গেছো তাদের জন্য বললাম, আমি অলরেডি জানো তোমরা কি করতে হবে, এই ফিগারটা সবাই দেখে নিবা, এখানে আসলে বলার কিছু নাই, সবাই এটা দেখে নিবা। এরপরে আমি যেটা বলবো ইউজ কেস মডেলিং। ইউজ কেস নাম কি এর আগে শুনেছো? না ম্যাম। না ম্যাম। ম্যাডাম এসকেল কেস, এমএল কেস শুনছি ম্যাডাম, ইউজ কেস প্রথম শুনলাম। কেস শোনা নাই না? এটা ভালো, এটা একটা নতুন জিনিস। আমাদের ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেটা ডিসক্রাইব করবে একটা সিস্টেম, একটা কাজ কিভাবে হচ্ছে। তোমার হচ্ছে একটা সিস্টেম দেখলে মানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে যে কাজটা কেমনে, যেটাগুলা ফ্লো হচ্ছে আর কিভাবে কাজ করছে, বাট মানে মেইন যে হাউ, মানে কিভাবে করছে সেটা দেখাবে না, বাট কে করছে সেটা দেখাবে। লাইক এজ তোমাদের স্টুডেন্টরা আমাদের সিস্টেমে লগ ইন করতে পারতেছো, সো আমরা হচ্ছে কি স্টুডেন্টকে একটা অ্যাক্টর হিসেবে দেখায়, লগ ইন পেজের সাথে ওর একটা রিলেশনশিপ দেখা দিব যে একটা স্টুডেন্ট লগ ইন করছে। কিন্তু এই লগ ইনটা আসলে কিভাবে হচ্ছে, সেই ইউজার নেম দিচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছে, সেটা আমরা আর বলবো না। হাউটা কিভাবে হচ্ছে সেটা বলবো না, জাস্ট বলতে পারবো একজন অ্যাক্টর আসলে লগ ইন করছে। ওকে, তাহলে এখানে কি করবে, ডিসক্রাইবস হোয়াট এ সিস্টেম ডাজ, একটা সিস্টেম অ্যাকচুয়ালি কি করছে, কিভাবে করছে সেটা দেখাবে। আমাদের এই ইউজ কেস ডায়াগ্রামটা মেইনলি আমরা এই কারণেই পড়বো যে হোয়াট এ সিস্টেম ডাজ উইদাউট ডেসক্রাইবিং হাউ দ্য সিস্টেম ডাজ ইট, দ্যাট ইজ ইউজ কেস। ইট ইজ এ লজিক্যাল মডেল অফ দ্য সিস্টেম, এটা একটা লজিক্যাল মডেল, একদম ফুললি লজিক্যাল সিস্টেম। সো ইউজ কেস ডায়াগ্রামটা আমরা যেহেতু আগে নোন না, আমরা একটু ভালো করে পড়বো। দেখো ইউজ কেস ডায়াগ্রামে তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে অ্যাক্টর, একটা হচ্ছে ইউজ কেস সিম্বল, আর এটা হচ্ছে কানেক্টিং লাইন। লাইনটা আসলে কিছুই না, এরকম দাগ দাগ দিয়ে যেটা হয় সেটা। অ্যাক্টর গুলাকে আমরা আইডেন্টিফাই করব হচ্ছে এইভাবে, অ্যাক্টর তোমাকে মানুষ রাখতে হবে, ঠিক
ঠিক আছে, এটা অ্যাক্টর হতে পারে। এখন এই অ্যাক্টরের নাম আইদার উপরে অথবা নিচে দিয়ে দিতে হবে। এটা হইতে পারে স্টুডেন্ট, হইতে পারে টিচার, হইতে পারে তোমার অ্যাডমিন, যে কোনো কিছু হইতে পারে। সো অ্যাক্টর হিসেবে যে কাজ করবে সেটাই। এখন দেখো এখানে কি লিখেছে, অ্যাক্টর হিসেবে রেফার্স টু এ পার্টিকুলার রোল অফ এ ইউজার অফ দ্য সিস্টেম। আমাদের একটা পার্টিকুলার রোল হিসেবে কাজ করতে হবে, যেই কাজ করবে তাকে আমরা অ্যাক্টর হিসেবে কাউন্ট করতে পারবো। সিমিলার টু এক্সটার্নাল এন্টিটিস দে এক্সিস্ট আউটসাইড অফ দ্য সিস্টেম। যেমন আমাদের যদি রেজিস্ট্রেশন সিস্টেমের কথা বলি, একজন স্টুডেন্ট বাইরে থেকে ওই সিস্টেমটাকে রান করছে, তাহলে এই স্টুডেন্টটা অ্যাক্টর হিসেবে কাজ করবে। সে কিন্তু আউটসাইডার, আউটসাইড থেকে ইনপুট দিচ্ছে, সে আউটসাইড থেকে ইনপুট দিচ্ছে ওই সিস্টেমের মধ্যে, তাহলে তাকে আমরা আউটসাইডার হিসেবেই কাউন্ট করতে পারি। তো একটা আউটসাইডার হবে, প্লাস হচ্ছে কি হবে, একটা পার্টিকুলার রোল হিসেবে প্লে করবে কোন একটা সিস্টেমে। এরপরে দেখো ইউজ কেস সিম্বল গুলো আসলে কি হইতে পারে। an oval indicating the task of the use case, that means oval shape-এর এই যে জিনিসটা, এই ওভাল শেপটা আসলে আমাদের কি করবে, টাস্ক কি কি হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য এই ওভাল শেপটা আমরা ইউজ করবো। আমরা একটা এক্সাম্পলে গেলে একটু ক্লিয়ার হবে। আরেক দেখো কানেক্টিং লাইন, অ্যারো এন্ড লাইন্স ইউজ টু ডায়াগ্রাম বিহেভিয়ারাল রিলেশনশিপ। দুইটা তিনটার মধ্যে কি কি কোত্থেকে কোথায় যাচ্ছে এটা আসলে আমরা বিহেভিয়ার বুঝতে পারবো একজন অ্যাক্টর বা একটা সিস্টেমের। সো এটা শুধু লাইন হিসেবে কাজ করবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। সরি, দেখো এইখানে একটা এক্সাম্পল দেয়া আছে ইউজ কেসটা, এই বিহেভিয়ারাল রিলেশনশিপ। যদি আমি বলি একজন অ্যাক্টরের সাথে একজন স্টুডেন্ট, সে এনরোল করতেছে একটা কোর্সে, রাইট? তাহলে এই স্টুডেন্টটা অ্যাক্টর হিসেবে কাজ করবে, এই স্টুডেন্টটা অ্যাক্টর হিসেবে কাজ করবে, এবং সে যে কোর্সটা নিয়েছে সেটা একটা টাস্ক হিসেবে কাজ করছে। দ্যাট মিন্স একটা এন্টিটি হিসেবে কাজ করতেছে। এই এন্টিটি গুলাকে আমরা ওভাল শেপ দিয়ে প্রকাশ করেছি। তাহলে এই অ্যাক্টরটার সাথে এই এন্টিটির যেই লাইনটা আমরা ড্র করেছি সেটাকে বলে হচ্ছে কানেক্টিং লাইন। তার মানে যার সাথে যার কানেকশন থাকবে তার মাঝখানে একটা করে লাইন ড্র করে দিতে হবে। ওই কোর্সের সাথে ওই অ্যাক্টরের একটা কমিউনিকেশন আছে অথবা হচ্ছে কানেকশন আছে, দ্যাটস ওয়াই আমি এই লাইনটা ইউজ করেছি। সো এইটা একটা সিম্পল এক্সাম্পল অফ ইউজ কেস ডায়াগ্রাম। দেখো আমাদের অ্যাক্টর রইলো, আমাদের ওভাল শেপের এন্টিটি থাকলো, এবং এই অ্যাক্টরের সাথে ওভাল শেপের এন্টিটি যে আছে তার সাথে একটা রিলেশনশিপ হতো। এখন তোমাদের মনে কোয়েশ্চেন হইতে পারে যে আমরা কি একটা অ্যাক্টরের সাথে আরেকটা অ্যাক্টরের রিলেশনশিপ দেখাতে পারবো কিনা? হ্যাঁ পারবো। আমরা কি একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটির রিলেশনশিপ দেখাতে পারবো কিনা? হ্যাঁ পারবো। বাট যে কোনো একটা সিস্টেমে মেইনলি আসলে একটা অ্যাক্টরই থাকে। সো আলাদা আলাদা ইউজ কেস, সাব সিস্টেমের জন্য আলাদা আলাদা ইউজ কেস আঁকলে ফুল সিস্টেমের জন্য একটা ইউজ কেস ড্র হয়ে যায়। সো আমরা এখানে কয়েকটা জিনিস রেখে গেছি। এখানে অ্যাক্টরকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টর আর একটা হচ্ছে সাপোর্টিং অ্যাক্টর। আমরা যদি প্রাইমারি অ্যাক্টরের কথা চিন্তা করি তাহলে বলবো যে সাপ্লাই ডেটা অর রিসিভ ইনফরমেশন ফ্রম দ্য সিস্টেম। ডিরেক্টলি যে সাপ্লাই করতেছে ডেটাটা তাদেরকে আমরা প্রাইমারি অ্যাক্টর বলবো। যেমন আমি ডিরেক্টলি জুম ইউজ করতেছি, তাহলে আমি জুমের জন্য প্রাইমারি অ্যাক্টর। তুমি ডিরেক্টলি জুম ইউজ করতেছো, তাহলে তুমিও জুমের জন্য প্রাইমারি অ্যাক্টর। বাট যে ক্লাস করছে না, আমাদের ভিডিও দেখতেছে, সে হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টর। বুঝাইতে পারছি? সো তাকে আমরা প্রাইমারি অ্যাক্টর বলতে পারবো না। শুধুমাত্র জুমে যারা আমরা ডিরেক্টলি কাজ করছি তাদেরকে আমরা প্রাইমারি অ্যাক্টর হিসেবে কাউন্ট করতে পারবো। দেন হচ্ছে প্রাইমারি অ্যাক্টর দেখো আসলে কি করে। প্রাইমারি অ্যাক্টর করে হচ্ছে প্রোভাইড ডিটেইলস অন হোয়াট the use case should do.
প্রাইমারি অ্যাক্টর আসলে সেটাই প্রোভাইড করে যেটা হচ্ছে ইউজ কেস আসলে কি করবে, কিভাবে করবে সেটাকে আইডেন্টিফাই করে এই প্রাইমারি অ্যাক্টর। দ্যাট মিনস একজন স্টুডেন্ট আসলে কি করবে, লগ ইন করবে সিস্টেমে, এবং লগ ইন করার পরে সে রেজিস্ট্রেশন দেখবে। তার মানে আমাদের এই স্টুডেন্টটাই অ্যাকচুয়ালি সিস্টেমটাকে রান করবে। সো এটাই একটা ডিটেলস বলতে তোমাদের ফিগারের থ্রুতে দেখাচ্ছে খুবই সিম্পল, বাট এইটার এগেইনস্টে অনেক কাজ হয়, অনেক কাজ করতে হবে। সো আমাদের ফিগারের থ্রুতে আমরা সিম্পলি দেখাবো। একটা সাপোর্টিং অ্যাক্টর হতে পারে হেল্প টু কিপ দ্য সিস্টেম রানিং অর প্রোভাইড হেল্প। দ্যাট মিনস আমরা যখন রেজিস্ট্রেশন করছি তখন আমাদের একটা সাপোর্টিং অ্যাক্টর কাজ করতে পারে। লাইক অ্যাজ ধরো আমাদের ওই সিস্টেমের মধ্যে কোনো একটা অ্যালগরিদম আমি রান করে দিয়েছি, এই কোর্সটা সিলেক্ট করলে যদি 40 হয়ে যায় তাহলে আর তোমাকে ওই কোর্সটা দিবে না। সো ওইখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। ওই যেই সিস্টেমটা বা সাব সিস্টেমটা ক্যালকুলেট করছে আমরা তাদেরকে সাপোর্টিং অ্যাক্টর বলতে পারি, অথবা এমন মানুষকেও বলতে পারি অ্যাডমিনিস্ট্রেশন থেকে তোমাদেরকে একসেপ্ট করছে, যে রেজিস্ট্রেশন করেছো অ্যাকসেপ্ট বাটনটা অথবা রিজেক্ট বাটনটা যে প্রেস করছে তাদেরকে আমরা সাপোর্টিং অ্যাক্টর বলতে পারি। লাইক এজ দ্য পিপল হু রান দ্য হেল্প ডেস্ক অ্যান্ড অ্যানালিস্ট প্রোগ্রামার্স এন্ড সো অন, যাদেরকে আমরা সাপোর্টিং অ্যাক্টর বলতে পারি কোন একটা সিস্টেমে। সো আমাদের এই ইউজ কেস অলওয়েজ প্রোভাইডস থ্রি থিংস। কি কি দেয় আসলে দেখো, অ্যান অ্যাক্টর দ্যাট ইনিশিয়েটস অ্যান ইভেন্ট, একটা অ্যাক্টর দিবে যে হচ্ছে শুরু করবে যে কোনো একটা ইভেন্ট। দ্য ইভেন্ট দ্যাট ট্রিগার্স এ ইউজ কেস, একটা ইভেন্ট নেবে যে ইভেন্টটা ট্রিগার করবে, মানে আপস এন্ড ডাউন। ট্রিগার মানে তো বুঝো 1 0 1 0 1 0, আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এ পড়ে আসছি 1 0 1 0 1 0। তো এই যে 0 1 মানে 1 অফ হচ্ছে, এটাকে ট্রিগারিং বলে। বা ডেটা আমি পাস করছি, যেভাবে তাদেরকে ট্রিগারিং বলে। তাহলে আমাদের ওই ইভেন্টটা আসলে ট্রিগারিং করবে, দ্যাট মিনস ওই যে ওভাল শেপটা আমাদের ট্রিগার করতে হেল্প করবে। Then the use case that performs the actions triggered by the event. So it already বলে ফেলছি। এখন দেখো ইউজ কেস রিলেশনশিপ কি কি হইতে পারে। বিহেভিয়ারাল রিলেশনশিপের মধ্যে থাকতে পারে কমিউনিকেটস, ইউজ টু কানেক্ট অ্যান অ্যাক্টর টু এ ইউজ কেস। একটা অ্যাক্টরকে আসলে আমার একটা সিস্টেমের মাধ্যমে একটা সিস্টেমে কি করতে হবে, অ্যাড করতে হবে। এর আগে যেটা করেছি যে একজন ইউজার কি করেছিল, একটা স্টুডেন্ট আমাদের একটা কোর্স নিয়েছিল, তাহলে তাকে কি কানেক্ট করেছি, এই কানেকশনটাই আসলে কমিউনিকেশন। এবং এই বিহেভিয়ারাল রিলেশনশিপটা আসলে কি ডিসক্রাইব করে, দ্য সিচুয়েশন ইন হুইচ এ ইউজ কেস কন্টেইনস বিহেভিয়ার দ্যাট ইজ কমন টু মোর দ্যান ওয়ান ইউজ কেস। যেটা আসলে আমাদের কমন ফ্যাক্টর গুলা যেগুলা আছে সেগুলাকে নিয়ে চলে আসে। আমার রিডান্ডেন্ট কিছু নিতে হয় না। তোমরা যখন ডেটাবেস করেছো তখন দেখবা যে একটা টেবিল যদি থেকে থাকে তাহলে আর মাল্টিপল টেবিলের, যদি সেম অ্যাট্রিবিউটই কাজ করে তাহলে আর মাল্টিপল টেবিল আমার ডিক্লেয়ার করতে হয় না। সেম টেবিলটাই আমি বিভিন্ন জিনিসের জন্য ইউজ করতে পারি, অথবা ক্লাসের ক্ষেত্রে বা যে তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড যেটা পড়েছো একই জিনিস যখন আমি বারবার ইউজ করতেছি এইটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি দূর করা। তো এইটা আমাদের বিহেভিয়ারাল রিলেশনশিপটা আসলে রিডান্ডেন্সি দূর করে, জেনারেলাইজ করে, এক্সটেন্ড করে। এগুলো একটু পড়ে নিও তোমরা কি কি করে। দেখো এখানে 4টা সিম্বল আছে, এই 4টা সিম্বল খুব ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে কমিউনিকেশন, যদি কমিউনিকেশন হয় তাহলে একটা ডিরেক্ট লাইন ড্র করতে হবে। এটাকে বলে হচ্ছে কমিউনিকেশন। এখানে বলা আছে an actor is connected to a use case using a line with no arrowheads। দেখো এই লাইনটার মধ্যে কিন্তু কোনো কি নাই, কোনো অ্যারো নাই। কমিউনিকেশনের মধ্যে কোনো অ্যারো নাই, একদম সিম্পল একটা শুধু দাগ আছে। তারপরটাতে দেখো ইনক্লুডস, এই ইনক্লুডস মানে হচ্ছে লেফট পাশে অ্যারো থাকবে এবং পুরোটা ডটেড থাকবে। এই অ্যারোটা পুরোটাই
ডটেড হবে। এটা কি বোঝাচ্ছে আসলে? ইনক্লুডস মানে কি? এই ইউজ কেস কন্টেইনস এ বিহেভিয়ার দ্যাট ইজ কমন টু more than one other use case. The arrow points to the common use case. Okay, আমাদের the arrow points to the common আফজাল মনে হয় একটা মেসেজ দিয়েছে, আজকের ক্লাসটা কি শর্টকাট করা যায়? যায় না স্যার, কারণ আমাদের 22 তারিখ থেকেই মিড টার্ম হবে। তো আমাদের এই চ্যাপ্টার তো শেষ করতেই হবে, কালকের মধ্যে আমাকে ফুল ফাইনাল মিডের সিলেবাস শেষ করতে হবে। তো আজকে আসলে কোনোভাবে শর্টকাট করা যাচ্ছে না, যদিও ওয়েদার খারাপ। দেখো ইনক্লুডস কি বলেছে? এই ইউজ কেস কন্টেইনস এ বিহেভিয়ার দ্যাট ইজ কমন টু মোর দ্যান ওয়ান আদার ইউজ কেস। দ্য অ্যারো পয়েন্টস টু দ্য কমন ইউজ কেস। তাহলে আমাদের যখনই কমন ফ্যাক্টর গুলো চলে আসবে দুইটা বা তিনটে ইউজ কেসের মধ্যে, তখন আমরা এই ডট ডট লেফট সাইডের অ্যারো ইউজ করব। এরপরে দেখো এক্সটেন্ডস, এটা হচ্ছে রাইট সাইড অ্যারো এবং ডটেড। A different use case handles exception from the basic use case. The arrow points from the extended to the basic use case. এটা একটা। আর generalizes, এটা হচ্ছে generalize করা। One UML thing is more general than other thing. The arrow points to the general thing. আমরা যদি যে কোনো নরমাল জিনিসকে, যে কোনো একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে যাই, থিঙ্ক যেটা, সেটাকে আমরা এই অ্যারো সাইন দিয়ে এবং সেটা বক্স আকারে বক্সেস অ্যারো দিয়ে জেনারেলাইজডকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমাদের, আমি যে ইউজ কেস ডায়াগ্রাম দিব তোমাদের মেইনলি হচ্ছে কমিউনিকেশনের গুলাই লাগবে, কারণ আমরা ইজিয়েস্ট দিয়ে ইউজ করব শুরুতে, এটাতে কোনো সমস্যা নাই। দেখো এখানে দেয়া আছে প্রত্যেকটার এক্সাম্পল, এখানে দেয়া আছে। আসলে যখন আমরা পার্ট টাইম স্টুডেন্ট আর স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপ করব, তখন হচ্ছে জেনারেলাইজ করার জন্য দুইটা অ্যাক্টরকে আমরা আসলে শো করছি এখানে। তারপরেরটাতে দেখো এক্সটেন্ড রিলেশনশিপ। এক্সটেন্ডে কি বলা আছে? স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে পে স্টুডেন্ট ফিস। এখন স্টুডেন্ট পে ফিস যেটা আছে, এটার সাথে স্টুডেন্ট হেলথ রিলেশন, যেই রিলেশনশিপটা হবে সেটা কিন্তু এক্সটেন্ড রিলেশন। দ্যাট মিন্স আমাদের হেলথ ইন্স্যুরেন্স অলরেডি আছে এবং এই হেলথ ইন্স্যুরেন্স থেকেই আসলে স্টুডেন্টরা কি করবে? পে করবে তাদের ফিসটা। এটাকে বলে এক্সটেনশন বা এক্সটেন্ড। এর উপরেরটাতে দেখা আছে যেটাকে বলি আমরা, এই যেটা include relationship, pay student fees, enroll in a course, arrange housing, এইগুলা সবই ইনক্লুডেড। দ্যাট মিন্স আমার স্টুডেন্ট যখন পে করে ফেলবে, তাহলে কি করবে? সে পে করলেই কি, সে যার যে কয়টার জন্য পে করবে সে কয়টা কোর্সে অ্যাটেন্ড করতে পারবে, এবং সে যদি হোস্টেলে থাকতে চায় সেটাও পারবে। তার হচ্ছে পেমেন্টের উপর ডিপেন্ড করতেছে সে কি করবে। তো আমাদের এখানে 4টা ডায়াগ্রাম দেয়া আছে। এই 4টা আসলে ওই যে একটু আগে যে পড়ে আসছি, এই যে রিলেশনশিপ গুলো 4টা, এই 4টা রিলেশনশিপ কে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এই 4টা ফিগার। এটা ভালো করে দেখবা বাসায়। আমরা যখন ইউজ কেস ডায়াগ্রামটা আসলে ডেভেলপ করব, তখন কি কি করতে হবে এখানে লেখা আছে। তো আমাদের শুরুতে আমরা বলছি যে প্রাইমারি অ্যাক্টর কারা কারা সেটাকে আইডেন্টিফাই করতে হবে, এই অ্যাক্টর গুলার সাথে কি কি ইভেন্ট আছে সেগুলোকে ডেভেলপ করতে হবে। দেন হচ্ছে যার যার সাথে পয়েন্ট আউট করতে হবে, স্টার্টিং পয়েন্ট কে, এন্ডিং পয়েন্ট কে, কার সাথে কার কমিউনিকেশন আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এইখানে একটা প্রপার ইউজ কেসের এক্সাম্পল দেয়া আছে এখানে ফিগারের থ্রুতে। দেখে ইউজ কেস ডায়াগ্রাম রিপ্রেজেন্টিং এ সিস্টেম ইউজ টু এ প্ল্যান অফ এ কনফারেন্স। একটা কনফারেন্স হচ্ছে, সেটাকে দেখাচ্ছে। দেখো অ্যাক্টর হিসেবে এখানে কি কি আছে? অ্যাক্টর হিসেবে অনেকে আছে। কনফারেন্সের মধ্যে একজন চেয়ারম্যান থাকে। এই নরমালি তোমরা আসলে কনফারেন্স বলতে যে কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জের সময় ওই প্রোগ্রামের চেয়ার থাকে, হোটেল রিজার্ভ করার জন্য লোক থাকে, পার্টিসিপেন্ট থাকে, কিনোট স্পিকার থাকে, তারপর তোমার স্পিকার থাকে, এরপর থাকতে পারে
ক্যাটারার থাকবে, তার মধ্যে সার্ভ করবে। তো আমাদের দেখো এখানে, আচ্ছা তোমরা এক কাজ করে এই ইউজ কেস ডায়াগ্রামটা নিজে নিজে আগে দেখো, দেখার পরে তারপরে মনে হয় আমি প্রবলেম গুলো সলভ করতে পারবো, নাকি আমি আগে বলে দিব? আমি কি বলে দিব এখনই, নাকি তোমাদের জন্য রেখে দিব এটা পড়ার জন্য? ম্যাম আপনি বলে দেন। বলে দিব, আচ্ছা ঠিক আছে। দেখো আমাদের যেই কনফারেন্সের যেই চেয়ারটা থাকবে, ওই চেয়ার আসলে কি কি করবে? প্ল্যান ফর ক্যাটারিং। আমাদের চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে আমরা কি কি খাবো, কোত্থেকে খাবো, ক্যাটারিং এর অ্যারেঞ্জমেন্ট কি হবে, কিভাবে সাজাবে, টা সমস্ত কিছু অ্যারেঞ্জের দায়িত্বটা আসলে চেয়ারম্যানের উপর বর্তায়, এবং চেয়ারম্যান অন্যান্য এক্সিকিউটিভ মেম্বারদের দিয়ে আসলে কাজ করায়। সো আমাদের এই ক্যাটারিং যে আছে, ক্যাটারার যে আছে, এই ক্যাটারারের সাথে কি কন্ট্যাক্ট করবে? আমরা ধরেই নিলাম এই চেয়ার হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করবে, এবং কিসের থ্রুতে? কোন একটা ইভেন্টের থ্রুতে। দ্যাট মিন্স আমাদের কোন একটা প্ল্যানিং করবে ক্যাটারিং এর, তার মাধ্যমে দুজনের সাথে কমিউনিকেশন হবে। এবং এই চেয়ারটা আসলে আরো কি করতে পারবে? এই চেয়ারটা আরো কিছু অ্যারেঞ্জ করবে, সেটা হচ্ছে অ্যারেঞ্জ স্পিকার। স্পিকার যারা আছে তাদেরকে আসলে ইনভাইটেশন পাঠানো এই চেয়ারের কাজ। নর্মালি তাই হয়, মেইল করে হোক যেভাবেই হোক, আমাদের ইনভাইটেশন পাঠানো হচ্ছে চেয়ার বা চেয়ারম্যান যাকে বলি আমরা। এখন তাহলে এই যে অ্যারেঞ্জ স্পিকারের মধ্যে, অ্যারেঞ্জ স্পিকার তাহলে কি একটা ইভেন্ট হিসেবে কাজ করছে? তো এইটা একটা ইভেন্ট, এই ইভেন্টের সাথে রিলেটেড কারা কারা? স্পিকার। কারণ আমি এই যে অ্যারেঞ্জ করেছি স্পিকিং, তাহলে এই যে কিনোট স্পিকার যে থাকবে তার ইনফরমেশন এখানে থাকবে, স্পিকার যে থাকবে তার ইনফরমেশন এখানে থাকবে। এবং এই যে দেখ, কিনোট স্পিকার আর স্পিকারের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ আছে। তার মানে যারা স্পিকার আছে তারা কিনোট স্পিকাররা কি কি নিয়ে কথা বলবে তার উপর ডিপেন্ড করে স্পিকাররা কথা বলবে। তাহলে আমি কি করতে পারি, যখনই আমি বলেছি যে দুইটা অ্যাক্টরের সাথে রিলেশনশিপ দেখাবে, ওই দুইটা অ্যাক্টরের সাথে কমিউনিকেশন দেখাইতে হইলে এই যে এরকম বক্সেস অ্যারো লাগে, আমাদের এই যে কথাটা বক্সেস হতে হয়। সো এই বক্সেস অ্যারোটা আসলে আমাদের আইডেন্টিফাই করে দিবে যে দুইটা অ্যাক্টরের সাথে রিলেশনশিপ কি। দেন আছে দেখো হোটেল রিজার্ভেশন। হোটেল রিজার্ভেশনের দায়িত্বে যিনি আছেন তিনি আসলে কি করবে? হোটেল রিজার্ভ করবে, রাইট? এখন দেখো আমি যখন হচ্ছে স্পিকারকে অ্যারেঞ্জ করলাম, সাথে সাথে আসলে যখনই আমি স্পিকারকে অ্যারেঞ্জ করে ফেলছি, তার মানে কি ওই স্পিকারকে আমার অ্যাকোমোডেট করতে হবে, খাবার দিতে হবে, আর কি কি দিতে হবে? থাকার জায়গা দিতে হবে। এখন অনেক জায়গায় হচ্ছে খাবার দেয় না, মানে ক্যাটারিং এর কথা আমি নাই বললাম, আমি খাবারের কথা বলি। যে খাবার প্লাস হচ্ছে থাকার জায়গা না দিলে ওই স্পিকার আসলে আসতে চায় না, কারণ সেখানে থাকা খাওয়া অনেক খরচ যে কোনো দেশে গেলে। তো তারা যেটা করে, আম, তোমার হচ্ছে যখনই স্পিকারকে অ্যারেঞ্জ করে ফেলে, সাথে সাথে হচ্ছে রুমটাকে রিজার্ভও করে দেয়। তার মানে এটাতে ইনক্লুডস থাকবে স্পিকার অ্যারেঞ্জ করার সাথে সাথে রিজার্ভ রুম করে ফেলবে, এটা ইনক্লুড থেকেই যাবে। এবং তার সাথে ইনক্লুড থাকবে হচ্ছে রেজিস্টার ফর কনফারেন্স মাস্ট বি, এটাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। এখন কে রেজিস্ট্রেশন করবে? মাস্ট বি পার্টিসিপেন্ট যারা আছে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং যারা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে তারা কিন্তু রুমও পাবে। সো আমাদেরকে এই অ্যারো সাইনটা দিয়ে ওই রেজিস্ট্রেশনের রুম গুলা দেখানো হয়েছে। এরপরে কি বলেছে? অ্যারেঞ্জ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। এখন পার্টিসিপেন্ট যারা আছে তারা অনেকে ইংলিশ বুঝে না, আরবি বুঝে না, ফার্সি বুঝে না, ফ্রেঞ্চ বুঝে না, তাদেরকে আসলে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজটাকে অ্যারেঞ্জ করতে পারি, তারা তারা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবে সেটা আসলে ওই যে রেজিস্ট্রেশনের সময় আমরা আইডেন্টিফাই করে দিতে পারবো। ওকে, সো এটা একটা কনফারেন্সের জন্য ইউজ কেস ডায়াগ্রাম। তাহলে একটা কনফারেন্সের শুরুতে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে? যদি ওইখানে তোমাদের একটা সিনারিও দেয়া থাকবে, পুরো প্যারাগ্রাফ দেয়া থাকবে যে ওই কনফারেন্সের মধ্যে অ্যাক্টর কারা কারা এবং তারা কি কি ইভেন্ট আসলে ড্র করতে পারবে, সবকিছু দেয়া থাকবে লিখিত। ওই লেখা থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে
যে আসলে অ্যাক্টর গুলা কারা কারা এবং ওই অ্যাক্টর গুলা আসলে কি কি ইভেন্ট নিতে পারে। সো অ্যাক্টর গুলাকে আইডেন্টিফাই করে ফেলবা এবং ওই ইভেন্ট গুলা লিখে ফেলবা, দেন হচ্ছে অ্যারো সাইনটা দিয়ে দিবা। এটাই হচ্ছে তোমার কাজ। সবকিছু দেয়া থাকবে, জাস্ট হচ্ছে এই ফিগারটা ড্র করা। আমরা হয়তোবা এক্সাম্পল হিসেবে যে বইটা দিয়েছে ওই বইয়ের লাস্টের দিকে বা হচ্ছে এক্সারসাইজ গুলো একটু দেখতে পারো এটার জন্য। এরপরে দেখো সিনারিও, এখানে লেখা আছে যে আমরা ডেভেলপিং দ্য ইউজ কেস সিনারিওস, আমরা ইউজ কেস থেকে আসলে সিনারিও লিখে ফেলতে পারি, ভাইস ভার্সা হতে পারে। একটা সিনারিও দেয়া আছে, সেখান থেকে ইউজ কেস আঁকা, আবার একটা ইউজ কেস দেয়া আছে, লাইক এই ইউজ কেস দেয়া আছে, আমি যদি বলি আচ্ছা এই ইউজ কেসে আসলে কি কি হচ্ছে সেটা লিখে ফেলো, লিখে ফেলা যাবে না। যেমন ক্যাটারার যারা আছে তারা হচ্ছে প্ল্যান করছে ক্যাটারারের, এবং কনফারেন্স চেয়ার যারা আছে অ্যারেঞ্জ করছে স্পিকারের, এবং কিনোট স্পিকার আর স্পিকার একজন আরেকজনের সাথে রিলেট করে কি করছে, কি কি মানে কি কি তারা হচ্ছে বলবে সেটা হচ্ছে অ্যারেঞ্জ করে দিল, অ্যারেঞ্জারের থ্রুতে চেয়ারকে নোটিফাই করে দিল। এবং যখনই অ্যারেঞ্জ স্পিকার করবে মাস্ট বি তাদেরকে কি করতে হবে, রিজার্ভ রুম করতে হবে, এবং পার্টিসিপেন্টের জন্য আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে রিজার্ভেশনের ব্যবস্থা করতে হবে। তো এইটা আমরা এই যে ইংলিশে বা বাংলায় বললাম এটাকেই গুছায় লিখতে হবে যদি ফিগার দেয়া থাকে। আর যদি ফিগার না দেয়া থেকে আমি যা বললাম এগুলা বলা থাকে, তাহলে তোমাদেরকে এই ফিগারটা ড্র করতে হবে। পরীক্ষাতে এইভাবে আসতে পারে, দুইটাই আসতে পারে। সো এখানে একটা এক্সাম্পল দিছে যে প্রফেশনালি আমরা যখন কাজ করি ইউজ কেস নিয়ে তখন আসলে কিভাবে লিখি। প্রফেশনালি ইউজ কেস নিয়ে যখন কাজ করার সময় আমরা এই যে বিভিন্ন ছকে ভাগ করি, ভাগ করে বিভিন্ন জিনিস লিখি, এটা একটু দেখে নিও প্রফেশনাল ওয়েটা, আমি আর কিছু বলবো না। এখানে আসলে ইউজ কেস ডায়াগ্রাম কেন আমরা ইউজ করি, কেন হেল্পফুল সেটা বলা আছে। দেখো আইডেন্টিফাই অল দ্য অ্যাক্টরস ইন দ্য প্রবলেম ডোমেইন, আমাদের প্রবলেম ডোমেইনের মধ্যে যারা যারা অ্যাক্টর আছে সবগুলোকে আইডেন্টিফাই করা যায় ইউজ কেসের থ্রুতে। actions that need to be completed are also clearly shown on the use case diagram, কি কি অ্যাকশন নিতে হবে সেটা ক্লিয়ারলি দেখা যায়। ইউজ কেস সিনারিও অলসো worthwhile, ইউজ কেস সিনারিও এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। সিম্পলিসিটি এন্ড ল্যাক অফ টেকনিক্যাল ডিটেইলস, আমাদের টেকনিক্যাল ডিটেইলসে যাওয়া লাগে না, সবচেয়ে মজার ইস্যু হচ্ছে এটা। টেকনিক্যাল বলতে কোনো প্রোগ্রামিং করতে হয় না, কোনো কোনো কিছুতেই অ্যাকচুয়ালি যাওয়া লাগে না, আমাদের যে সিম্পল নলেজ আছে ওই নলেজ দিয়ে আমরা ইউজ কেস ডায়াগ্রাম ড্র করে ফেলতে পারি। আচ্ছা ইউজ কেস কি কি করতে পারে এখানে পুরো একটা লিস্ট দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা এটা ইউজ কেস আসলে কি কি করতে পারে। এবং ম্যানেজমেন্টের সময় কি হয়, স্ট্র্যাটেজিক, এটা আগেই বলেছি স্ট্র্যাটেজিক, দেন হচ্ছে ম্যানেজারিয়াল প্ল্যানিং এন্ড কন্ট্রোল, এটা হচ্ছে অপারেশন কন্ট্রোল, এটা ফার্স্ট স্লাইডে একদম বলে আসছিলাম, ওইটা দেখে নিলেই হবে। এইগুলো অলরেডি বলা, অপারেশন কন্ট্রোল কিভাবে হয়, ম্যানেজারিয়াল কন্ট্রোল কিভাবে হয়, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কিভাবে হয়, এগুলো অলরেডি আমি আগের স্লাইডেই অনেক আলোচনা করেছি। সো এই স্লাইডে আর আমি আলোচনায় যাচ্ছি না, বাট তোমাদের কিন্তু রিডিং করে নিতে হবে। আচ্ছা ভার্বাল সিম্বলিজম কিছু জিনিস আছে, ওকে, ভার্বাল সিম্বলিজম কিছু জিনিস আছে, যেমন মিথস, মেটাফোর, ভিশন, হিউমার, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। এই জিনিসগুলা কি কি এইটা তোমাদের থাকবে হচ্ছে টাস্ক, যে মিথস আসলে কি কি, কিছু কিছু মিথ থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে বা ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে, ইয়ার ডায়াগ্রাম নিয়ে, ওই মিথস গুলা কি কি সেটা জানতে হবে। মেটাফোর গুলা কি কি, ভিশন কি থাকে, হিউমার কি থাকে, এগুলো আসলে জানতে হবে। এগুলো হচ্ছে ভার্বাল সিম্বলিজম। সো নন ভার্বাল সিম্বলিজম এর মধ্যে আসলে কি থাকে, নন ভার্বাল এর মধ্যে থাকে হচ্ছে শেয়ার্ড আর্টিফ্যাক্টস, ট্রফি এগুলা থাকে, এগুলা দেয়া যায়, এগুলা হচ্ছে নন ভার্বাল। দেন হচ্ছে রিচুয়ালস কিছু থাকে, প্রমোশন, বার্থডে, এগুলা থাকে নন ভার্বাল এগুলা। দেন হচ্ছে ক্লোথিং ওয়ার্ন, এগুলা হচ্ছে তোমার এই যেমন ব্যাংকে জব করলে তোমার টাই পুরো ফর্মাল ওয়েতে যেতেই হবে মাস্ট, স্টুডেন্ট হইলে তোমার ফর্মাল ড্রেসে যাওয়াই লাগবে, এগুলা মাস্ট। তো এইগুলো হচ্ছে নন ভার্বাল সিম্বলিজম একটা সিস্টেমের মধ্যে।
অফিস প্লেসমেন্ট এন্ড ডেকোরেশনস, এগুলো হচ্ছে নন ভার্বাল জিনিসপত্র। সো আমাদের মোটামুটি আমরা আসলে কি কি পড়েছি দেখো। অর্গানাইজেশনাল ফান্ডামেন্টালস পড়েছি, আমাদের কি কি অর্গানাইজেশন কি, সিস্টেম কি, অর্গানাইজেশনটা কিভাবে সিস্টেম হিসেবে কাজ করে লাস্ট ক্লাসে বলেছি। লেভেল অফ ম্যানেজমেন্ট কিভাবে হয়, অর্গানাইজেশনাল কালচার গুলো কি কি লাস্ট ক্লাসে সব দেখাইছি। আজকের ক্লাসে আমরা পড়েছি ডিএফডি, ডেটা ফ্লো ডায়াগ্রাম, পড়েছি ইআরডি, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রামস এন্ড সিনারিও। দ্যাট মিন্স ইউজ কেস দেয়া থাকবে, সেখান থেকে কিভাবে সিনারিও ডিজাইন করা যায়, এবং সিনারিও দেয়া থাকলে সেখান থেকে কিভাবে ইউজ কেসে আসা যায় সেটা দেখলাম। দেন হচ্ছে লেভেলস অফ ম্যানেজারিয়াল কন্ট্রোল, যেমন হচ্ছে একটু আগে বললাম যে অপারেশনাল, মিডল ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক, এগুলো একটু পড়ে নিতে হবে তোমাদের। আর অর্গানাইজেশনাল কালচারের মধ্যে ওই যে ভার্বাল আর হচ্ছে নন ভার্বাল জিনিসপত্রগুলো আছে, ভার্বাল এর মধ্যে মিডস্টিচ ওগুলো আছে, আর নন ভার্বাল এর মধ্যে যে ড্রেস আপ হাবি যাবে ওগুলো আছে। সো আমাদের এইসব কালচার গুলো একটু জেনে নিতে হবে। ওকে, আমাদের এই স্লাইড মোটামুটি শেষ না, ক্লাস শেষ না, এই স্লাইড শেষ। আমাদের ক্লাস আর কতক্ষণ আছে? 12 মিনিট 12 মিনিট। আচ্ছা, 12 মিনিটের মধ্যে এক কাজ করি। আজকে